মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। শেখ হাসিনা মাইনাস হননি, মাইনাস তাই হয়নি এখনো আওয়ামী লীগও। দর্শক 13 বছর পরে এই প্রথম কোনো পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে পাল্লে ঠেকা, তোরা বাঙালি যদি পারস ঠেকা মারি। একটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশের 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। যখনই এটা নিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিগত চিরবিরানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয়। কিন্তু আসলে তাদের পক্ষে শেখ হাসিনার কথা বন্ধ করা সম্ভব হয়নি। শেখ হাসিনা মাইনাস হননি, মাইনাস তাই হয়নি এখনো আওয়ামী লীগও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা চিরবিরানি অস্থিরতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। মানে চিরবিরানি শব্দটা ব্যবহার করলাম কারণ এটা আমরা সকলেই বোধহয় খুব সহজে বুঝতে পারবো। মানে এমন একটা অস্থিরতা যে অস্থিরতা একেবারে শারীরিক মানসিকভাবে কামড়ে ধরে এবং সেই অস্থিরতাকে আসলে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না বা অবজ্ঞা করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। সে কারণে গত কদিনে বেশ কয়েকটি এই চিরবিরানি অস্থিরতার লিখিত প্রমাণ হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি ছেড়ে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে যে ভারত সরকারকে আহ্বান জানানো যাচ্ছে যে ভারতের নাকি দিল্লি আর কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, ভারতের মাটিতে বসে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, ভারত যাতে সেটা বন্ধ করে। মানে কি আশ্চর্য, কি আশ্চর্য, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানোর সাহস করে নাই, ভারতের সংবাদ মাধ্যমেও কোনো বিবৃতি পাঠানোর জন্য তো সেই যোগাযোগই তাদের নাই, তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই বিবৃতি ছেড়ে দিয়েছে কিন্তু সেখানে কোনো প্রমাণ হাজির করে নাই। মানে তারা শুনেছে ভারতে নাকি অফিস খুলেছে, তারা শুনেছে ভারতে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কাজ করছে। কাজেই ভারত সরকারকে যখন মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ভাগ্যিস ভারতের কোনো সাংবাদিকই হবেন যখন এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন যে তারা তো এমন কোনো বিষয়ে অবগত নন। মানে এটা হলো চিরবিরানি নাম্বার 1 মানে প্রথম প্রমাণ। চিরবিরানি নাম্বার 2 মানে দ্বিতীয় প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার হাজির করেছে যখন বাংলাদেশের গণমাধ্যমের দিকে আঙুল তুলে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণমাধ্যম কোনো গণমাধ্যম নাকি শেখ হাসিনার ভাষণ প্রচার করেছে, এরকম ভাষণ যদি আর একবার প্রচার করা হয় তাহলে তারা সাথে সাথে আইনি ব্যবস্থা নেবে। বুঝতেই পারছেন যে যারা প্রচার করেছে বা যারা প্রচার করার সাহস করেছে। আমি আসলে বিস্মিত অন্য দিক থেকে যে শেখ হাসিনার ঠিক কোন ভাষণটি হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই বোকামি বা এই ঝুঁকি নিতে গেল যে তারা শেখ হাসিনার ভাষণ প্রচার করলো। কিন্তু যারা প্রচার করেছে তাদের যে ভেতরে ভেতরে কি চলছে মানে সেই সময়ে বার্তা কক্ষে উপস্থিত বার্তা সম্পাদক থেকে শুরু করে আমি নিশ্চিত যে পাঠক পর্যন্ত কি যে ব্যবস্থা নিচ্ছে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষ এবং ডক্টর ইউনূসের প্রেস উইং সেটাও বলাই বাহুল্য। কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেখে জানান দিয়ে দেওয়া হয়েছে যে আর যেন কখনো কেউ এই সাহস না করেন। এই প্রেস বিজ্ঞপ্তিতেও দেখুন ডক্টর ইউনূসের সরকার কি বলেছেন। ডক্টর ইউনূসের সরকারের প্রেস উইং বলছে যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না কারণ তিনি ফ্যাসিস্ট, তিনি গণহত্যাকারী, তিনি তার বিরুদ্ধে মামলা চলছে। তার মানে না তিনি গণহত্যাকারী না তিনি ফ্যাসিস্ট, কোনোটাই প্রমাণ হয়নি। কাজেই কেন সেটি সন্ত্রাসবাদ বিরোধী আইন 2009 সালের সেই ভয়াবহ আইনের লঙ্ঘন হবে সে প্রশ্ন করবার অবশ্য কোনো সুযোগ বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিশ্চয়ই এই সময়ে হবে না। কিন্তু এর পাশাপাশি প্রেস উইং এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল শেখ হাসিনার যে কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে। এখন প্রশ্ন করতেই পারেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সুদখোর বলেন সেটাই কি বিদ্বেষমূলক? মানে কোন বিষয়ে এটি বাংলাদেশের জন্য বিদ্বেষমূলক হয়ে ওঠে সেটিও খুব পরিষ্কার করেনি প্রেস উইং। তবে পরিষ্কার করার তাদের কোনো দায়বদ্ধতা নেই কারণ শেখ হাসিনা বক্তৃতা দিলে কি হবে তা ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি 3 রাত 2 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে দিয়ে, গুড়িয়ে দিতে দিয়ে, আগুন দিতে দিয়ে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিয়ে এবং সেই উপলক্ষে আরেক দফা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে ডক্টর ইউনূস সরকার সে সময় বলে দিয়েছিলেন বক্তৃতা দিলে কি হবে। দেখুন চিরবিরানির শুরু আসলে ডক্টর ইউনূস থেকে। কারণ ডক্টর ইউনূস সেই 2007 সালের 1/11 সময়ে এটা প্রমাণ করে দিয়েছিলেন বা এটা বলে দিয়েছিলেন প্রকাশ্যে যে তিনি আসলে কি হতে চান, তার জীবনের লক্ষ্য কি। এটা ঐতিহাসিক ফ্যাক্ট, যারা
স্বীকার করতে চাইবেন না, বুঝতে চাইবেন না, বোকার স্বর্গে বাস করতে চাইবেন, তারা চাইতেই পারেন। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজনেই জানেন ডক্টর ইউনূস ১/১১ সেই বেকায়দা সময়ে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলো, রাজনীতি নিষিদ্ধ হলো, সংবাদ মাধ্যমের উপর লাইভ টক শো বন্ধ, নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্ভব হলো বাংলাদেশের মাটিতে। ডক্টর ইউনূস একজনকে মাইনাস করে ছেড়েছেন। শেখ হাসিনাকে নিয়ে সমস্যা হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে সমস্যা হচ্ছে, এদের মুখ বন্ধ হচ্ছে না। পালিয়ে থেকে এরা জ্বালিয়ে মারছে ডক্টর ইউনূসকে। পালিয়ে থেকে কিভাবে জ্বালিয়ে মারছে তার প্রমাণ ডক্টর ইউনূস শুধুমাত্র শেখ হাসিনাকে আর আওয়ামী লীগকে ভয় দেখাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কয়েকদিন ধরে মহোৎসব করে গুড়িয়ে দিয়েই থামলেন না, মার্চে বহু সাধ্য সাধনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা যখন হলো বিমস্টেক সম্মেলনের পাশে, তখন তিনি গিয়ে প্রথম কথাই তুললেন, আপনি শেখ হাসিনার কথা বন্ধ করুন। এরপর সেই বৈঠকে কি সাড়া পাওয়া গেল তা আমরা ডক্টর ইউনূসের মুখেই পরবর্তীতে অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে শুনি। নরেন্দ্র মোদী তাকে সরাসরি বলেছেন, ভারতে সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা আছে, কাজেই শেখ হাসিনা তাদের অতিথি হিসেবে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার টিমকে, মানে তার উপদেষ্টা পরিষদকে, তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। যখনই এটা নিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিগত চিরবিরানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে, তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয়। কিন্তু আসলে তাদের পক্ষে শেখ হাসিনার কথা বন্ধ করা সম্ভব হয়নি। শেখ হাসিনা মাইনাস হননি, মাইনাস তাই হয়নি এখনো আওয়ামী লীগও। আর ডক্টর ইউনূসের যে নিয়োগকর্তা, ছাত্র জনতা তো বটেই, তাদের আসলে এখন এত রকম কাজে মন, তাদের নিজেদের ভেতরে এত বিভেদ, নিজেদের এত রকম রেকর্ডিং অডিও ভিডিও বেরিয়ে পড়ছে, নিজেরা এত রকম লুটপাট তন্ত্রে মপ তন্ত্রে জড়িয়ে পড়েছে, এবং কি করে প্রাণে বেঁচে এই পুরো খেলা থেকে বের হবে বা এই পুরো খেলা কত লম্বা সময় পর্যন্ত চালিয়ে যেতে পারবে, এই নিয়ে যখন তারা ব্যস্ত, তখন তাদেরও আর এই ডক্টর ইউনূসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী শেখ হাসিনার কথা বন্ধ করা সোশ্যাল মিডিয়ায়, সেটা তাদের মূল লক্ষ্য হয়ে থাকছে না, বা তারা আর এতে শক্তি প্রয়োগ করে আর কি করবে তারা। মানে তারা মপ করেছে, আগুন দিয়েছে, আওয়ামী লীগের লোককে এখনো পেলে পেটাচ্ছে, আওয়ামী লীগ সন্দেহে সকল প্রতিষ্ঠান থেকে নানা জনকে ট্যাগ দিয়ে নামিয়ে দিচ্ছে, চাকরিচ্যুত করছে, পুলিশে দিচ্ছে, মামলা নেই তবু পুলিশে দিচ্ছে। তবু ডক্টর ইউনূসের যে সার্ভিসটা প্রথমত এবং প্রধানত দরকার, শেখ হাসিনার মুখ বন্ধ করা, শেখ হাসিনাকে মাইনাস করা, সেটা অর্জিত হচ্ছে না। ডক্টর ইউনূস তাই শান্ত হতে পারছেন না, কারণ তার সময় ফুরিয়ে আসছে। তার ছাত্র জনতার বাইরে যে প্রধান নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আশীর্বাদের হাত তার উপর ছিল, সে হাত সরে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন দ্রুত তাকে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াতে বলছে। তাহলে ডক্টর ইউনূস এই যে এই সময়টায় ক্ষমতায় থাকলেন, সেই ক্ষমতায় থেকে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পেলেন, কি 650 কোটি টাকার বেশি কর মওকুফ করিয়ে নিলেন, 10 বছর না কত বছর ধরে গ্রামীণের কোনো প্রতিষ্ঠানকে কর দিতে হবে না, সেগুলো ঠিক করলেন। আবারও গ্রামীণের ভেতরে তার মালিকানা তিনি স্পষ্ট করলেন, শক্ত করলেন, সব করলেন। কিন্তু তিনি তো শেখ হাসিনার মুখ বন্ধ করে যেতে পারছেন না। অন্যদিকে দেখুন, এই সর্বশেষ 5ই আগস্টে আবারও চেষ্টা হয়েছিল তাকে জাতীয় নেতা, জননেতা, এমনকি জাতির পিতা বানানোর। 8ই আগস্ট যেদিন তিনি ক্ষমতা নিয়েছেন, প্রথম তিনি একটা প্রস্তাব ছেড়েছিলেন যে সেদিনটিকে যাতে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং বছর বছর যাতে ডক্টর ইউনূসের ক্ষমতা নেওয়ার এই দিনটি বাংলাদেশে পালিত হয়। ছাত্র জনতা থেকে কেউ সেটিকে সমর্থন না করায় ব্যাপক সমালোচনার মুখে কোনো মতে সম্মান বাঁচাতে ওই দিবস পালনের আয়োজন থেকে বা ওই দিবস পালনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ডক্টর ইউনূসকে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিরবিরানির ফলে ঠিক কি করা যাবে তা তার টিম, তার উপদেষ্টা পরিষদ বা প্রেস উইংও বুঝতে পারছে না। তবে তার প্রেস উইং এটা বোঝে যে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা আটকালেই যে শেখ হাসিনা মাইনাসও হবেন না, কথাও বন্ধ করবেন না। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, ফেসবুকে কথা বলেন, ইউটিউবে কথা বলেন। ফেসবুক ইউটিউবের কটি চ্যানেল যদি বা বাংলাদেশে এই প্রেস উইং বন্ধ করে দেয়, প্রেস উইং জানে যে এক একটি কন্টেন্ট আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে, চীন, জাপান, মানে পৃথিবীর যে কোনো দেশের নাম বলুন না কেন, শত শত দেশ থেকে একটা কন্টেন্ট কত হাজার হাজার চ্যানেলে ছড়িয়ে পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম যে অবাধ, উন্মুক্ত, সেটা বুঝেই আর সেটা মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের আরজি, আকুতি, আর্তনাদের জবাবে ভারতের প্রধানমন্ত্রী মোদী শুধু এটুকুই জানিয়ে রেখেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত এবং শেখ হাসিনা একজন মুক্ত মানুষ, কাজেই তিনি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন তাতে ভারতের প্রধানমন্ত্রী বা ভারত সরকার নাক গলাবে না বা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী মোদীর সেই অবস্থানটি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। আসলে পালিয়ে থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে পলে পলে জ্বালিয়ে মারছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা।
দর্শক 13 বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। 13 বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান তিনি এসেছিলেন, তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এখন এই 13 বছর পরে আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল। কারণ ভারত শেখ হাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এবং হাসিনাও যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই কারণে ভারতের ভয়ে সম্পর্ক রাখতে পারেনি। এবং তার সঙ্গে ছিলেন সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারেক বাজওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিজামী এবং আরও অনেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু এসে সকলের মন জয় করে নিলেন। আপনি দেখেন 2 দিনের জন্য আসছেন, প্রথম দিন তিনি বিএনপি, এনসিপি এবং জামাত তাদের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন। যদিও বৈঠকের পর জামাত এবং এনসিপি তারা বলেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আন্তর্জাতিক বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সার্ক চালু করা এবং ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, দমনশীল বিভিন্ন ইস্যু আছে, এগুলো নিয়ে আলোচনা এগুলো হয়েছে। এগুলো সাংবাদিকদের কাছে বলেছেন জামাত ইসলাম এবং এনসিপি, কিন্তু বিএনপি কোনো কথা কিন্তু বলেনি। বিএনপি সংবাদ সম্মেলন এড়িয়ে গিয়েছে, বাট বিএনপি কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সঙ্গে একটা নৈশভোজে অংশগ্রহণ করেছে। তো এই যে সকল দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, সকল দলগুলোর মতামত জানতে চাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, এটা কিন্তু একটা বিশাল দিক। এবং দেখেন আগামীকাল সকালে তিনি যাবেন ফিরোজায় বেগম জিয়াকে দেখতে, তারপর সেখান থেকে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেখানে বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এই চুক্তি তালিকায় রয়েছে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে